আজকে উপস্থিত আছেন অত্যন্ত শ্রদ্ধেয় মাননীয় নিশ্চয়ই আমাদের ন্যাশনাল স্পোকসম্যান আর তার সাথে সাথে তৃণমূল কংগ্রেসের চিফ হুইপ ইন রাজ্যসভা শ্রী সুখেন্দু শেখর রায় এবং তার সঙ্গে আমরা উপস্থিত। আমরা দাদা প্রথমে বলবেন, কিন্তু তার আগে একটি ভিডিও আছে, সেটা যদি আপনারা একটু দেখে নেন, তারপর আমরা আমাদের বক্তব্য রাখবো। हम राजनीति करते हैं, खुल्लम खुल्ला करते हैं। भगवान राम एक राजा थे, कोई अवतार मानता है उनको, और उनकी 14 जो जो पूर्व पुरुष थे उनका नाम भी आपको मिलेगा। दुर्गा का मिलेगा क्या? 14 जो पूर्व पुरुष थे उनका नाम भी आपको मिलेगा। दुर्गा का मिलेगा क्या? 14 जो पूर्व पुरुष थे उनका नाम भी आपको मिलेगा। दुर्गा का मिलेगा क्या? এই ভিডিওতেও দিলীপ ঘোষের বক্তব্য শুনেছেন। এবার শ্রী সুখেন্দু শেখর রায় আপনি বলবেন। আরেকটি ভিডিও আছে, সেটা the recent one. প্রত্যেকেই বক্তব্যের সঙ্গে অবহিত আছেন। আপনি আরম্ভ করুন। মাঝপথে আবার বিঘ্ন সৃষ্টি হবে। বিগত টেকনিক্যাল ফল্ট হয়ে থেকে লিমিট বাংলা নিজের ভাইপোকে চায়, বিহার ইউপি থেকে। দিদি গিয়ে গোয়াতে বলেন আমি গোয়ার মেয়ে, ত্রিপুরায় আমি ত্রিপুরার মেয়ে। মানে বাপ তো ঠিক করুন, যাত্রার মেয়ে হওয়া ঠিক না। মানে এতগুলো কুরুচিকর মন্তব্য রাখেন তো, কতগুলো রেকর্ডিং। দিলীপ ঘোষের একটি ভিডিও দেখানো হয়েছিল, যেটা একটি শোতে তিনি মা দুর্গার সম্বন্ধে বলেছিলেন। আর যেটা আরেকটি একটু টেকনিক্যাল প্রবলেম হলেও আপনারা জানেন, অবহিত আছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে গত পরশু দিনের মন্তব্য। এবার শ্রী সুখেন্দু শেখর রায়। নমস্কার। আপনারা দেখলেন একটা ভিডিও, আর গত পরশুদিন আরেকটি মন্তব্য করেছেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি এবং তাদের প্রার্থী দিলীপ ঘোষ। আমাদের সর্বোচ্চ নেত্রী, বাংলার মুখ্যমন্ত্রী জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পিতৃ পরিচয় সম্পর্কে প্রশ্ন তুলে কুরুচিকর মন্তব্য তিনি করেছেন। সারা ভারতবর্ষের মানুষ শুনেছেন, সারা পৃথিবী শুনেছে। এই মানুষটি এ ধরনের মন্তব্য শুধু মমতা ব্যানার্জির বিরুদ্ধে করছেন আগাগোড়া তা নয়, এর আগেও গোয়া নির্বাচনের সময়ও করেছেন। তারও আগে 21 সালে যখন উনি পায়ে চোট পান মমতা বন্দ্যোপাধ্যায়, তখনও তার পোশাক টোশাক ইত্যাদি নিয়ে আরও কুরুচিকর মন্তব্য করেছিলেন। সুতরাং উনি হ্যাবিচুয়াল অফেন্ডার বলতে যে শব্দটা ক্রিমিনোলজিতে বলা হয়ে থাকে, অর্থাৎ সাধারণত দুর্বৃত্তরা যে ভাষায় কথা বলে, সেই ধরনের কুরুচিকর মন্তব্যে তিনি পারদর্শী বরাবর হিসেবে নিজেকে প্রমাণিত করেছেন। সুতরাং এই বিষয়টি
নিয়ে আমরা নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করেছি ইতিমধ্যে। আমাদের দলের 10 জনের প্রতিনিধি দল আজকে সকালে নির্বাচন কমিশনের কাছে এর বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে রিপ্রেজেন্টেশন স্মারকলিপি জমা দিয়েছে এবং দল ভাবছে যে এই বিষয়ে দিল্লিতেও নির্বাচন কমিশনে প্রতিনিধিরা যাবে কিনা এবং বিষয়টিকে সেখানেও তুলে ধরা হবে কিনা। যে ভিডিওটা আপনারা দেখলেন সেটা রাজনীতিরও বাইরে। মা দুর্গা, যে মা দুর্গা অসুর দলিনী হিসেবে বাংলার মানুষের কাছে সবচেয়ে বেশি গ্রহণযোগ্য এবং রামায়ণের মতো একটা পবিত্র ধর্মগ্রন্থ, যেখানে তার প্রাণ পুরুষ হচ্ছে রামচন্দ্র, যিনি লঙ্কা বিজয়ের জন্য মা সীতাকে উদ্ধারের জন্য অকাল বোধন করেছিলেন মা দুর্গার, সেই মা দুর্গা সম্পর্কেও কী ধরনের কুরুচিকর মন্তব্য তিনি করেছেন সেটাও আপনারা শুনলেন। মানুষের স্মৃতি খুব দুর্বল, ভুলে যায় বলেই এটা আমরা দেখাতে বাধ্য হলাম, নইলে এতে আমাদের কোনো রকম রুচি নেই এই ধরনের জিনিসকে প্রদর্শিত করার বা প্রদর্শিত করার। এই নিয়ে যদি ইতিমধ্যে কোথাও কোনো থানায় অভিযোগ বা এজাহার লিপিবদ্ধ না হয়ে থাকে, তাহলে আইনজ্ঞের পরামর্শের বিষয়টিও ভাবা যেতে পারে যে আইনানুগ পথেও এগোনো যায় কিনা এই বিষয়ে। কারণ ইন্ডিয়ান পেনাল কোড বা ভারতীয় দণ্ডবিধির নির্দিষ্ট ধারায় 509 নম্বর ধারায় কোনো নারী সম্পর্কে অমর্যাদাকর, মানহানিকর কোনো ধরনের কুরুচিকর মন্তব্য যদি করা হয়, সেখানে 3 বছরের শাস্তির বিধান আছে এবং ফাইনও আছে, জরিমানার ব্যবস্থাও আছে। সেটাও ভাবা হচ্ছে। হ্যাঁ 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 হ্যাঁ, প্রধানমন্ত্রী তো অনেক মহিলা প্রার্থীদের ফোন করছেন। হ্যাঁ হ্যাঁ, ফোন করছেন, তিনি ফোন করছেন। প্রধানমন্ত্রী তো এখন ইলেকশন মন্ত্রী ফোন করছেন, কিন্তু অনেক প্রশ্ন। মণিপুরে ফোন করেছেন কি তিনি? সেই মহিলাদের নগ্ন করা হয়েছিল, ধর্ষণ করা হয়েছিল, মেরে ফেলা হয়েছিল। আচ্ছা, প্রধানমন্ত্রী তো অনেক মহিলা প্রার্থী ফোন করছেন, প্রশ্ন তো রয়েছে। ব্রিজভূষণ শরণ সিং, ওনার এমপি, কি হলো? যৌন নির্যাতন মেয়েদের করলো, কি ব্যাপার? প্রধানমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে যে ডাকলো, দিদি, ও দিদি, যেভাবে করলো, টোন কাটলো, প্রধানমন্ত্রী এই প্রশ্নগুলো মহিলা প্রার্থীরা করছেন তো আপনাকে? লক্ষিমপুরে কি হলো? লক্ষিমপুর খেরিতে, হাতরাসে কি হলো? বিলকিসের ধর্ষণকারীদের ছেড়ে দেয়া হলো, প্রধানমন্ত্রীজি ফোন করেছেন তো ওনাদের? আপনি তো মহিলা প্রতিনিধি ফোন করছেন। উত্তরপ্রদেশেও মহিলাদের বিরুদ্ধে যে এত অপরাধ বেড়ে চলেছে, দিল্লিতে প্রতিদিন 3টে করে ধর্ষণ হচ্ছে, প্রধানমন্ত্রী মহিলা প্রার্থীদের ফোন করছেন, এটা নিয়েও দেখুন। ঠিক আছে, ঠিক আছে, বললাম। ওকে, ধন্যবাদ, নমস্কার। কে ফোন করেছিল? আচ্ছা, উত্তরটা আমি দিয়ে দিচ্ছি। উনি ব্যক্তিগতভাবে আমাকে জানালেন যে সব ফোন পাবলিকলি নিয়ে আসা উচিত নয়। প্রথমত একটা ফোনকে আমি রেকর্ড করলাম কথোপকথন, তারপর সেটাকে পাবলিক করলাম, কিছু রাজনৈতিক মুনাফা লোটার চেষ্টা করলাম। এটা সব ক্ষেত্রে শোভনীয় নয়, উচিতও নয়, এবং কোনো ক্ষেত্রেই শোভনীয় বা উচিত নয়। তাই সম্ভবত তিনি বলতে চাইছেন না এটা উত্তরটা কি। সব ফোনগুলো, আলাপগুলো রেকর্ডও করা যায় না, আর সব এই ফোন আলাপগুলো রাজনৈতিক প্রয়োজন মেটানোও যায় না, তাই বলতে পারলাম না। আমাদের আরেকটি ভিডিও রেডি আছে, দেখিয়ে দিন।
দিলীপ ঘোষ। हम राजनीति करते हैं, खुल्लम खुल्ला करते हैं। भगवान राम एक राजा थे, कोई अवतार मानता है उनको, और उनकी 14 जो जो पूर्व पुरुष थे उनका नाम भी आपको मिलेगा। दुर्गा का मिलेगा क्या? 14 जो जो पूर्व पुरुष थे उनका नाम भी आपको मिलेगा। दुर्गा का मिलेगा क्या? 14 जो जो पूर्व पुरुष थे उनका नाम भी आपको मिलेगा। दुर्गा का मिलेगा क्या? বাংলা নিজের ভাইপোকে চায়, বিহার ইউপি থেকে। দিদি গিয়ে গোয়াতে বলেন আমি গোয়ার মেয়ে, ত্রিপুরায় আমি ত্রিপুরার মেয়ে। মানে বাপ তো ঠিক করুন, যাত্রার মেয়ে হওয়া ঠিক না। আমরা কয়েকটি প্রশ্ন নেব। আপনারা যেমন আগে আমরা অনুরোধ করেছি, আপনারা একটু পরিচয় দেবেন, তারপর প্রশ্নগুলো করবেন। যে আজকে কৃষ্ণনগরে বিজেপির প্রার্থীর সঙ্গে কথা বলতে গিয়ে প্রধানমন্ত্রী তিনি বলেছেন যে ৩,০০০ কোটি টাকা ইডি বাজেয়াপ্ত করেছে বিভিন্ন দুর্নীতি মামলায় এ রাজ্য থেকে, এবং অনেকে ঘুষ বাবদ এই টাকাটা গরিব মানুষ তারা দিয়েছেন, এবং তিনি সেই সঙ্গে এটাও প্রতিশ্রুতি দিয়েছেন যে এই টাকাগুলো নির্বাচনের পরে তারা ক্ষমতা এলে যে সমস্ত গরিব মানুষ ঘুষ হিসাবে এই টাকা সব দিয়েছে চাকরি পাওয়ার জন্য বা অন্যান্য কারণে সেই টাকা তাদের ফেরত দেওয়া হবে। আমার প্রশ্ন হচ্ছে যে এইভাবে কি টাকা ফেরত দেওয়া যায়? কারণ বিচারাধীন মামলা রয়েছে, এবং প্রধানমন্ত্রী কি এই ধরনের প্রতিশ্রুতি দিতে পারেন এই নির্বাচন চলাকালীন? একটু পরিচয় দিয়ে দেবেন প্লিজ, নিজেরা পরিচয়। এনকেটিভি বাংলা থেকে রক্তিমা। এই বিষয়টার সঙ্গে একটু অ্যাড করছি, এই যে প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি, এটা কি নির্বাচনী বিধিভঙ্গ নয়? প্রথম প্রশ্ন হচ্ছে যে আমি দ্বিতীয় প্রশ্নটা উত্তর আগে প্রথমে দিয়ে দিচ্ছি, যে নির্বাচন ঘোষিত হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে মডেল কোড অফ কন্ডাক্ট চালু হয়ে গেছে, এবং নির্বাচন কমিশন কলকাতায় এসে হুঁশিয়ারি দিয়েছেন যদি কোনো রাজনৈতিক দল বা কোনো প্রার্থী বা প্রার্থীর হয়ে কেউ যদি মডেল কোড অফ কন্ডাক্ট ভাঙেন, তাহলে সেক্ষেত্রে সেই রাজনৈতিক দলের সিম্বল ফ্রিজ করে দেওয়া যেতে পারে, এমনকি সেই রাজনৈতিক দলের স্বীকৃতিও কেড়ে নেওয়া যেতে পারে। আমি একজন নাগরিক হিসেবে মনে করি যে নির্বাচন কমিশনের প্রভূত ক্ষমতা রয়েছে সংবিধানে নির্বাচন পরিচালনা করতে। এই ধরনের কোনো আশ্বাস অবাস্তব শুধু নয়, এটা বেআইনি, সংবিধান বিরোধী, এবং নির্বাচন কমিশনের যে নির্দেশ সেটাকে অমান্য করার শামিল। এক নম্বর। দ্বিতীয় যে প্রশ্নটি আপনাদের টাকার বিষয়টি, প্রথম কথা, টাকাটা কে বাজেয়াপ্ত করেছে? ইডি বাজেয়াপ্ত করছে, এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। কোন আইনের বলে? প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্ট, সংক্ষেপে পিএমএলএ। এই আইন বলে এরা ক্ষমতাপ্রাপ্ত। যাদের যাদের কাছ থেকে পাওয়া গেছে তাদের বিরুদ্ধে মামলা রুজু হয়েছে, এবং সেই মামলাগুলো নির্দিষ্ট আদালতে এখনো বিচারাধীন রয়েছে, এবং কোনো বিচারাধীন মামলা সম্পর্কে জনসমক্ষে কেউ বা কারা যদি দায়িত্ব নিয়ে বলে ওই যে টাকা সরকারি গোয়েন্দা সংস্থা বাজেয়াপ্ত করেছে, ওই টাকাটা আমরা এইভাবে বিলি করে দেবো বা সেইভাবে বিলি করে দেবো, ওই 15 লক্ষ টাকা যেমন বিভিন্ন খাতে বিলি করা হয়েছে, প্রত্যেক মানুষের খাতায় যেমন 15 লক্ষ টাকা 14 সাল থেকে বিলি করা হয়ে গেছে, ঠিক সেইভাবে আমি বিলি করব, এরকম যদি কেউ দাবি করে, সেক্ষেত্রে এটাকে বলা হয় ইন্টারফিয়ারিং উইথ দি অ্যাডমিনিস্ট্রেশন অফ জাস্টিস, অর্থাৎ বিচার ব্যবস্থার ওপর হস্তক্ষেপ। সেটা আদালতের অবমাননার শামিল। এটা হচ্ছে আইনি দিক। আর এটা রাজনৈতিক দিক হচ্ছে যে আপনি যদি এতটাই ক্ষমতাশালী হন যে একটা বিচারাধীন বিষয়ে সঙ্গে সম্পৃক্ত যে অর্থ সেটা একটা বিশেষ রাজ্য, বা আমি নাম করে বলছি, পশ্চিমবাংলার মানুষের মধ্যে বিলিয়ে দেবেন বলে যে আশ্বাসটা দেওয়া হয়েছে, তাহলে গুজরাটে, দিল্লিতে, মহারাষ্ট্রে এবং ভারতবর্ষের সর্বত্র যেখানে যখন
ইডি যে টাকাগুলো বাজেয়াপ্ত করেছে সেই টাকাগুলো একইভাবে সেই রাজ্যের জনগণের মধ্যে বিলি করবেন তো? লোকসভা নির্বাচনের প্রাককালে সেই রাজ্যের মানুষগুলোকে এইভাবে আশ্বাস দেবেন তো? এই প্রশ্নটা আমার পাল্টা দলের পক্ষ থেকে করা রইল। আমার আমার ওইভাবে দুটো বলবেন। প্রশ্ন আছে। আমার প্রথম প্রশ্ন হচ্ছে যে বিজেপি এখন একটা প্রশ্ন তুলছে যে বাহিনী নিয়ে শাসক দল তৃণমূল কংগ্রেস তারা চিন্তিত, বারে বারে বাহিনী নিয়ে তারা বিভিন্ন মন্তব্য করছে। জনতা বাংলা থেকে তৃণমূলকে বর্জন করবে, আর তাই বাহিনী নিয়ে এত চিন্তায় রয়েছে তৃণমূল। বাহিনী থাকলে শান্তিতে ভোট হবে, এসব বলছে বিজেপি। এসব উর্বর মস্তিষ্কের উদ্ভট অভিযোগ। তার কারণটা হচ্ছে যে গত 5-6টা নির্বাচন অন্তত, লোকসভা হোক, বিধানসভা হোক, পঞ্চায়েত হোক, সবগুলোতেই শত শত বাহিনী এসেছে, কেন্দ্রীয় বাহিনী, এবং নির্বাচন শুরুর বহু আগে থেকে এলাকায় এলাকায় গিয়ে সন্ত্রাস সৃষ্টি করেছে। ভোটারদের দরজায় কড়া নেড়ে নেড়ে বলা হয়েছে, ভয় দেখানো হয়েছে। ভোট চলাকালীন শীতলকুচিতে 4 জন নিরীহ ভোটারকে, নিরস্ত্র ভোটারকে গুলি করে মারা হয়েছে। এতৎসত্ত্বেও পশ্চিমবাংলার কি বিধানসভা, কি পঞ্চায়েত, কি পুরসভা, কি লোকসভা, সমস্ত নির্বাচনে সর্বাধিক আসনে জয়ী হয়েছে তৃণমূল কংগ্রেস মানুষের আশীর্বাদে। আমরা মানুষের কাছে দায়বদ্ধ। এই সমস্ত উদ্ভট প্রচার যারা করছে তারা এই প্রচার নিয়ে ব্যস্ত থাকুক। আমরা মানুষের দরবারে আছি, মানুষের দরবারেই থাকবো। হ্যাঁ, আপনি কিছু বলছিলেন। আমি ইটিভি ভারত থেকে সুরজিৎ কথা হ্যাঁ, বলছি। বলুন বলুন। প্রধানমন্ত্রী আজকে যে প্রতিশ্রুতি দিয়েছেন, এটাকে কি নির্বাচনী বিধিভঙ্গ হিসাবে আপনারা দেখছেন? আমি তো প্রথমেই বলেছি, অবশ্যই নির্বাচন কমিশনে কি এই নিয়ে অভিযোগ জানাবেন আপনারা? সেটা দল বিবেচনা করছে। আরেকটি দল বিবেচনা করছে। প্রধানমন্ত্রী যে এতগুলো প্রতিশ্রুতি দিচ্ছে সেটা তো দেখে নেওয়া হচ্ছে, নির্বাচন বিধি নিষেধ ইত্যাদি নিয়ে। কিন্তু বাংলার যে ন্যায্য প্রাপ্য টাকা বাংলা পায় সেটাই দিক না। তো সুতরাং উনি সবটাই ভাঁওতাবাজি। 1,60,000 মানে 1.6 লক্ষ কোটি টাকা বাংলা যেটা পায় সেটা দিল না। ভাঁওতাবাজি তো এটা। ভাঁওতাবাজি যখন মনরেগার 100 দিনের কাজের টাকা দিলেন না, বাংলা গরিবের ঘর তৈরি হবে সে টাকাটা দিলেন না, এগুলো ন্যায্য পাওনা, যেটা তাদের প্রশাসক হিসেবে দায়িত্ব। কেন্দ্র সরকার এটা দেওয়ার কথা, দিয়েছে কি? দেয়নি। সুতরাং বুঝতেই পাচ্ছেন যে সবটাই ভাঁওতাবাজি তারা করেন। বলছি মহুয়া মৈত্রর তার বাড়ি, অফিসে, তার বাবার ফ্ল্যাটে সিবিআই তার অভিযান চালানোর পর আজকে আবার ইডি তাকে সামন পাঠিয়েছে যে তাকে আগামীকাল দিল্লিতে ইডির অফিসে গিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে, তাকে ইডির অফিসে যেতে হবে। এই নির্বাচন চলাকালীন এই যে সুকেন্দুদা এটা নিয়ে উত্তর দেবে, কিন্তু আমরা বারংবার প্রেস কনফারেন্সে এটা বলেছি, প্রায় 6,000-এরও বেশি কেস সিবিআই, ইডি ইত্যাদি সমস্ত কেস করেছে। তো 96% বিজেপির বিরুদ্ধে যে রাজনৈতিক পার্টিগুলো রয়েছে তাদের বিরুদ্ধে, 96%-এরও বেশি। আর যদি ইডির ক্ষেত্রে এই কেস কনভিকশন রেট যদি দেখেন 0.02%। সত্যি প্রমাণিত এই যে বিভিন্ন অভিযোগ, এইটা প্রাথমিক। এই প্রেক্ষাপট নিয়ে নিশ্চয়ই দাদা যদি আরো সাপ্লিমেন্ট করবেন। এটা জলের মতো পরিষ্কার, দিবালোকের মতো পরিষ্কার যে মহুয়াকে হয়রানি করা হচ্ছে নির্বাচনের সময়, যাতে সে নির্বাচনী কাজে, প্রচারের কাজে মানুষের কাছে পৌঁছতে না পারে, তার জন্য বাধা সৃষ্টি করা হচ্ছে। ওরা বুঝেছে যে ওর বিরুদ্ধে সংসদ থেকে বেআইনিভাবে বহিষ্কারের পরেও তাকে দল প্রার্থী করেছে, কারণ সে সবচেয়ে জনপ্রিয় প্রার্থী কৃষ্ণনগরে এবং সে জিতবেই। তার জন্য তার বিপক্ষে যাকে প্রার্থী করিয়েছে দলের পক্ষ থেকে বিজেপি, তার সঙ্গে দলের সর্বোচ্চ ব্যক্তির কথোপকথন, ব্যক্তিগত কথোপকথন, সেটা পাবলিক ডোমেনে চলে আসছে। এই করে একটা ক্ষেত্র প্রস্তুত তৈরি করা হচ্ছে মহুয়াকে হারানোর জন্য। কিন্তু এই করে মহুয়াকে হারানো যাবে না। যখন নির্বাচন প্রচার শুরু হয়ে গেছে সেই সময় ইডি তাকে দিল্লি ডাকছে কেন? কলকাতায় ইডির অফিস নেই? দিদি আমার একটা প্রশ্ন আপনার কাছে। 2021-এর বিধানসভা নির্বাচনে আপনাদের ট্যাগলাইন ছিল বাংলা এবার নিজের মেয়েকে চায়। বিজেপি প্রশ্ন তুলছে যে বাংলা নিজের মেয়েকে চেয়েছে, আপনাদের ভোট দিয়েছে, আপনারা সরকার গঠন করেছেন। রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি মহিলা হওয়ার পরও সন্দেশখালি একবারও গেলেন না।
সন্দেশখালীর প্রতিবাদীদের বহিরাগত বললেন। এমনকি রেখা পাত্রকে যখন তারা প্রার্থী করছে তখন রেখা পাত্রর যোগ্যতা, তার পড়াশোনা এই সমস্ত নিয়ে নানান প্রশ্ন উঠছে। বিজেপি স্পেসিফিক প্রশ্ন যে রেখা পাত্র কি সংসদে যেতে পারেন না? এত ভয় পাচ্ছে কেন তৃণমূল? বিজেপিকে প্রথমে বলি যে প্রথমে আরম্ভ করি যে আপনার নৈতিকতা আছে কোন রকম এই প্রশ্ন করার? যারা মণিপুরে পৌঁছননি, এই বিজেপি বাংলার নেতৃত্ব কি মণিপুরে গেছিল? কোন ডেলিগেশন গেছিল? এবং আবার বিভিন্ন জাতীয় স্তরে যে কমিশন ছিল তারা পৌঁছেছিল? অবশ্যই প্রধানমন্ত্রী এত ফোন করছেন প্রার্থীদের, কিন্তু তিনি কি মণিপুরে গেছিলেন? তিনি কি মণিপুরে ফোন করেছিলেন? এটা রয়েছে। সুতরাং প্রথমে আমার নৈতিকতা থাকা উচিত যে আমি এই প্রশ্ন করতে পারি কিনা। দ্বিতীয়ত, তৃণমূল কংগ্রেস সার্বিকভাবে 2021-এ অনেক সিটে জিতেছে, কিছু সিট অল্প বিস্তর জেতেনি, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে উন্নয়ন সর্বস্তরে সব জায়গায় যেখানে জিতেছেন এবং যেখানে জেতেননি পৌঁছেছে। আমাদের তো কোনো কিছু ভয় নেই। এবং মমতা বন্দ্যোপাধ্যায় যে ফেস অফ আন্দোলন, সেটাতে কিন্তু মহিলা সশক্তিকরণ তার শ্রেষ্ঠতম ভাবনা চিন্তা, এবং তিনি সেটা করে দেখিয়েছেন। সুতরাং রেখা পাত্র প্রার্থী হোক, মহিলা যে কোনো সারা ভারতবর্ষে প্রার্থী হোক, এইটা কিন্তু দিদিরও চিন্তনে রয়েছে এবং তার বাস্তব করে দেখিয়েছেন। প্রার্থী আমাদের 40-42%-এর বেশি আমাদের লোকসভা রাজ্যসভা সাংসদরা রয়েছেন। কি বলছেন এরা? আমাদের নিশ্চয়ই রেখা পাত্রকেও আমরা যেটা অনুরোধ করে বোঝাতে চাইছি যে যেই পার্টি থেকে আপনি দাঁড়িয়েছেন ক্যান্ডিডেট হয়ে, এই পার্টি কিন্তু দলিত এবং আদিবাসীদের উপরে সারা ভারতবর্ষে যে পরিমাণ নির্যাতন করেছে, রেখা পাত্র সেটা জানা উচিত। রেখা পাত্র এটাও জানবেন যে মহিলাদের উপরে সবচেয়ে বেশি ক্রাইমস মানে অপরাধ হচ্ছে ভারতীয় জনতা পার্টি শাসিত রাজ্যগুলোতে। ভারতীয় জনতা পার্টি মহিলাদের অপমান করে, নিগৃহ করে, তাদেরকে নারী বিদ্বেষের কথা প্রতিনিয়ত, এবং দেখুন সদ্য দিলীপ ঘোষের কথা। রেখা পাত্র নিশ্চয়ই দাঁড়াবেন, আরো সকলেই দাঁড়াবেন, মহিলারা প্রত্যেকে দাঁড়াবেন, সশক্তিকরণের পথে যাক, মহিলা প্রতিনিধিত্ব বাড়ুক, কোনো অসুবিধা নেই। তৃণমূল কংগ্রেস যেটাকে এগিয়ে দিচ্ছে সেটা থেকে আমাদের ভয় পাওয়ার তো কোনো কারণ নেই, কিন্তু ওনাকে এটাই বলা যেই পার্টি থেকে আপনি দাঁড়িয়েছেন এই পার্টির আসল চরিত্র এবং ডিএনএটা এটাই, এই দলিত আদিবাসীদের উপরে অত্যাচার, যৌন নির্যাতন, তাদেরকে মেরে ফেলা, হাতরাস থেকে উন্নাও থেকে আরম্ভ করে কই বিজেপির কোনো নেতৃত্ব তো ওখানে পৌঁছয়নি। মুখ্যমন্ত্রী 8ই মার্চ যখন হেঁটেছিলেন আন্তর্জাতিক মহিলা দিবসের মিছিলেতে, সন্দেশখালী থেকে অনেক মহিলারা, সেই গ্রামের মহিলারা এসছিলেন, তারা হেঁটেছিলেন। Good afternoon, ma'am. Shreya here from Times Now. Ma'am, Shubhendu Adhikari writes, Bajbaj Block 2 TMC President Subroto Mukherjee, who has quite a reputation for being the agent of one famous Bhaipo, can be seen using derogatory language while referring to me. In the video posted by BJP, the TMC leader can be seen calling Shubhendu Adhikari a stray dog. How do you react to this? দিদি এটা একটু বাংলাতেও, যে উনি বলছেন যে বজবজের যে ব্লক প্রেসিডেন্ট রয়েছেন সেই ব্লক প্রেসিডেন্ট একটা ভিডিও পোস্ট করেছেন, করে বলছেন যে এটা ওনাকে রাস্তার কুকুর হিসেবে সঙ্গে তুলনা করা হয়েছে, এবং সেটা নিয়ে উনি টুইট করেছেন শুভেন্দু অধিকারী কিছুক্ষণ আগে। দেখুন, কোনো অসংসদীয় যেভাবে খালিস্তানি বলা হয়েছে সেভাবে কিছু বলা হয়নি তো। যে খালিস্তানি সম্প্রতি বলা হলো, যার জন্য শিখ সম্প্রদায়ের ভাই বোনেরা বিজেপি হেডকোয়ার্টারে বসে গতকাল পর্যন্ত ধর্ণা দিয়েছেন, সেরকম কিছু ঘটনা ঘটেছে কি? দিদি, এক মিনিট। হ্যাঁ দিদি, অভিজিৎ চন্দ্র, নিউজ 18 বাংলা। যে দিলীপ ঘোষের পর এবার সুকান্ত মজুমদারে বললেন কুকুর কুকুরের মতন থাকবে, আমাদেরকে মানুষের মতন চলতে হবে, বিরোধীদের ফাঁদে পড়লে চলবে না। মানে একটা শাসক দলকে কুকুরের সঙ্গে তুলনা করছেন, এরকম বেলাগাম কথা। ওরা ঠিকই করছেন, এটাই তো ওদের সংস্কৃতি। ওরা ঠিকই করছেন, কারণ ওরা বরাবর এই ভাষাতেই কথা বলেন, কোনো রাজনীতির ভাষা ওরা জানেন না। সমাজবিরোধীদের ভাষা, গুন্ডাদের ভাষা, দুর্বৃত্তদের ভাষাতেই ওরা কথা বলেন, এবং সেই ভাষাতে ওরা কথা বলছেন নিচতলা থেকে উপরতলা পর্যন্ত, এটাই স্বাভাবিক। সেখানে আমরা নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করছি, প্রয়োজনে আইনি পদক্ষেপ গ্রহণ করার কথা ভাবছি।
যে নির্বাচন কমিশন বলছেন যে মডেল কোড অফ কন্ডাক্ট ভাঙলে নির্বাচনী প্রতীক কেড়ে নেওয়া হবে, এমনকি নির্বাচনের যে নির্বাচন কমিশনের স্বীকৃতি আছে সে রাজনৈতিক দলের স্বীকৃতি কেড়ে নেওয়া হবে, তখন অনবরত এই ধরনের কুকুর বা পিতৃত্ব নিয়ে বা জন্ম নিয়ে প্রশ্ন তোলা, এগুলো যারা করছেন সেই সমাজ বিরোধীদের বিরুদ্ধে বা সেই সমাজ বিরোধী দলের বিরুদ্ধে যদি নির্বাচন কমিশন পদক্ষেপ করেন আমরা খুশি হব এবং আমরা এটাই প্রত্যাশা করি। আর একটা প্রশ্ন, সেটা হচ্ছে দিদি, যে আজকে যেমন নরেন্দ্র মোদী যখন ফোন করেন মহুয়া মৈত্রকে, অমৃতা রায়কে, তখন মহুয়া মৈত্রের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছেন অমৃতা রায় এবং তিনি বলেন যে মহুয়া মৈত্রকে অবিলম্বে গ্রেপ্তার করা উচিত, এবং তার পরপরই ইডির নোটিশ আসলো এবং দিল্লিতে তলব হলো। খুবই প্রধানমন্ত্রীর কাছে রেখেছেন, তিনি বলেছেন যে বাংলায় যে সনাতন ধর্ম সেটাকে বাঁচিয়েছে রাজা কৃষ্ণচন্দ্র সিরাজউদ্দৌলার হাত থেকে। রাজাকে আনতে হচ্ছে ভোটের প্রচারে, মানে রাজা কৃষ্ণচন্দ্রের নাম টেনে আনছে। এটা কিভাবে আপনারা রিয়াক্ট করবেন? দেখুন, প্রথমত আমরা এটাই বলি যে প্রতিনিয়ত আমরা বলি আমাদের যে প্রতিষ্ঠানগুলো রয়েছে তাদের যে স্বাচ্ছন্দ্যে তারা কাজ করতে পারতেন, সেই অটোনমি যেটা ছিল, যেমন সেটা সিবিআই, ইডি কিংবা বিভিন্ন জাতীয় কমিশন ইত্যাদি সহ বিভিন্ন প্রতিষ্ঠানগুলো, এইগুলো সকলেই দুর্বল হয়ে উঠেছে। এটা দেশের দুর্ভাগ্য। কারণ যদি একটা ফোনেতেই সিবিআই, ইডি আমার দরজায় চলে আসে, একটা রাজনৈতিক ফোনে, এটা খুবই দুর্ভাগ্যজনক। এবং তাই দেখা হচ্ছে তার যারা 400 পারের কথা বলেছেন, সে 400 পার হচ্ছে না, অনেক অনেক ছোট সংখ্যায় গিয়ে দাঁড়িয়ে যাচ্ছেন, যার জন্যে তাদেরকে ব্যবহার করতে হচ্ছে এই সহযোগী দলগুলোকে, যেটাকে বলে ইনভেস্টিগেটিভ এজেন্সিস ইত্যাদি। এটা নির্বাচনে কোনোদিন যে হয়েছে এটা কোনোদিনই হয়নি, এবং এটা আমরা দেখছি এবার 2024-এও হতে। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক, যার জন্য এই দেশে না দেশের বাইরে থেকে বা দুঃখ প্রকাশ করছে এবং তারা নজর রাখছেন যে ভারতবর্ষের এই গণতন্ত্রের এক্সারসাইজ, ডেমোক্রেটিক এক্সারসাইজের মধ্যে কতটা ডেমোক্রেসি রয়েছে। সকলেই প্রশ্ন করছেন ভারতবর্ষের এটাই, যেমন মুখ্যমন্ত্রীকে তুলে নিয়ে দিয়ে দিল জেলে। তথাপি যেটা বলা যে আত্মবিশ্বাস তাদের নেই, হেরে যাচ্ছেন, বিভিন্ন ইনভেস্টিগেটিভ এজেন্সিসকে ব্যবহার করে ব্যতিব্যস্ত করা, ব্যস্ত করে দেয়া, এই যদি রাজনৈতিক আমার স্ট্র্যাটেজি থাকে তাহলে মানুষ সচেতন, মানুষ পশ্চিমবাংলাও যথেষ্টভাবে পলিটিক্যালি সচেতন এবং এটা ভোট বক্সে পরিণত হবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের যে গ্যারেন্টি তিনি দিচ্ছেন তার বিরুদ্ধে মোদির গ্যারেন্টি, যে গ্যারেন্টিটা ফেল করেছে বলে মোদি গ্যারেন্টিটা পূরণ হয়নি, তার জন্যে এক ধরনের বাংলা কালিমালিপ্ত করো, এই বিভিন্ন ব্যাটালিয়ন নেমে গেছে, বিভিন্নভাবে দেখানো এটা রণক্ষেত্র, বিভিন্নভাবে কালিমালিপ্ত করা, বিভিন্নভাবে সিবিআই ইডি হঠাৎ এসে দরজায় খটখট করা, কোনো কিছুরই কিন্তু শেষ নেই। কিন্তু সাময়িকভাবে এটাকে ব্যবহার করা হচ্ছে যাতে নির্বাচনে ভোটে তাদের পক্ষে যদি পড়তে পারে। এইটা আমরা 2021, নাহলে দেখুন 2021-এ প্রধানমন্ত্রী এসেছিলেন 3 বছর, 2021, 2022, 2023, 2024, আবার এখন দেখতে পাচ্ছেন 3 বছর দেখা নেই তার। তা এতই যদি উন্নয়ন, এতই দেশের উপকার যদি হয়ে থাকে, বাংলার উপকার, তাহলে এই কথাগুলো বলতে হয় না, হয় কেন? আর এই প্রতিদিন ফোন করার মধ্যে আমাদের সিনিয়ররা রয়েছেন, দলও বিবেচনা করবে এটা কতটা এমসিসি কে পালন করা হচ্ছে। চিফ ইলেকশন কমিশন আছেন দিল্লিতে, তাদের দৃষ্টি আকর্ষণ করা হবে। এমনও যে তামিলনাড়ু থেকেও কমপ্লেন্টটা এসেছিল, তামিলনাড়ুতে প্রধানমন্ত্রী গেছিলেন, সেখান থেকেও কমপ্লেন্ট এসেছিল সানেমেতে, প্রচারেতে, যে এইগুলো কি এমসিসি চালু থাকার সময় হয়, তিনি যে বক্তব্যগুলো রাখছেন। নির্বাচনী আচরণবিধি জারি হয়েছে, এর মধ্যে এটা নিয়ে কি আপনারা ইসিআই তে যাবেন? এই যে ফোন করাটা, ফোন করা, হ্যালো হ্যালো হ্যালো, বলবেন কিছু? ফোন করা ইস্যুটা নিয়ে কি আপনারা ইসিআই যাবেন? সেটা দল যথাসময়ে বিবেচনা করবে এবং প্রয়োজন মনে হলে যাবে। এটা একটা বিষয় বারবার আমরা বলছি, তো আমরা যখন বারবার এই কথাগুলো বলছি তখন আমাদের সবারই একটা জিনিস মনে রাখা দরকার, যে
এটা বলা হচ্ছে নির্বাচন উৎসব, বিরাট উৎসব, গণতন্ত্রের সবচেয়ে বড় উৎসব। এই খেলা হচ্ছে একটা, এই খেলাতে এখনো পর্যন্ত যা ফলাফল ছিল সেই অনুযায়ী যে শক্তিশালী দল সে যদি রেফারি নির্বাচিত করে, তাহলে পরবর্তী খেলার রেজাল্টটা কি হতে পারে সে নিয়ে একটা আশঙ্কা অনেকের মধ্যে থাকে। আমরা সেই কোনো আশঙ্কার বশবর্তী না হয়ে, আমরা কোনো ধারণার বশবর্তী না হয়ে ধরে নিচ্ছি সবকিছু নিরপেক্ষভাবে ঘটবে, নিরপেক্ষতা সব ক্ষেত্রেই বজায় থাকবে, এটা ধরে নিয়ে আমরা সাংবিধানিক সংস্থার কাছে যাচ্ছি এবং যখন যেখানে দরকার বলার বলছি। যদিও অতীতে যদি নিরিখে বিচার করা যায় বেশিরভাগ ক্ষেত্রেই এগুলোর কোনো সুরাহা হয়নি। নির্বাচনী আচরণবিধি চালু হয়েছে, এর মাঝেই ভাটপাড়াতে গোলাগুলি শুরু হয়ে গিয়েছে এবং আজকের থেকে অর্জুন সিংকে জেড ক্যাটাগরি নিরাপত্তা দেওয়া হলো, এটা নিয়ে কি বলবো? দেখুন, আমরা এর আগেও বলেছিলাম প্রেস কনফারেন্সগুলোতে যে প্রি পোল ভায়োলেন্স আরম্ভ করে দিয়েছে ভারতীয় জনতা পার্টি। আবারও নিজেরাই নিজেদের স্ট্যান্ডটাকে কন্ট্রাডিক্ট করছেন। কেন? যারা এতটাই কনভিন্স যে প্রচুর সিট নিয়ে তারা জিতবেন, তারাই কিন্তু প্রি পোল ভায়োলেন্সটা আরম্ভ করেছেন। সেটা পূর্ব মেদিনীপুর দিয়ে আরম্ভ হয়েছে বিভিন্ন কারণ তাদের নেতৃত্ব এই যে ভাষা যেটা নিয়ে আজকে ইলেকশন কমিশনে যাওয়া, এটা প্ররোচনা দেয়, তাদের নিজের ওয়ার্কার্সদের তারা উস্কিয়ে দেয় এবং তাদেরকে দিয়ে এই বিভিন্ন অসামাজিক বলবো এবং আইন ভঙ্গের কাজের উৎসাহ প্রেরণা তারা দেন। তারপর আর নিয়ন্ত্রণ থাকে না তাদের উপর। এই কোথাও না কোথাও একটা আবারও যেই অঞ্চলই বলুক না কেন, এরা কিন্তু সেটাই চাইছে যে প্রি পোল ভায়োলেন্স হোক, প্রতি বাংলা কালিমালিপ্ত হোক। আপনি দেখুন তো গতবারেরও এখানে অ্যাসেম্বলি নির্বাচন 8 দফা করেছিল, কত শয়ে শয়ে ব্যাটালিয়ন নেমেছিল, কোভিড কালেতে হয়েছিল ওই সময়। তবুও আমরা দেখলাম তৃণমূল কংগ্রেসের কর্মীরা তাদের উপরে আক্রমণ এবং তাদের হত্যা সবচেয়ে বেশি হয়েছে। এটা হওয়া উচিত না, কোনো কর্মী আহত কিংবা নিহত হওয়া উচিত না একটা যখন কাজ করছেন রাজনৈতিক কাজ, এটা তো হওয়া উচিত না, কিন্তু তারা করেছেন এইটা। তারপরে তারা নিয়ে যাবেন সোশ্যাল নেটওয়ার্ক, অমুক নেটওয়ার্ক, গদি মিডিয়া নিয়ে সারা ভারতবর্ষের ক্ষেত্রে তারা দেখাবেন যে বাংলার এই চিত্র। ম্যাম আমরা শেষ করি এবার। ম্যাম লাস্ট কোয়েশ্চেন। শেষ Amit Shah have said that the central government will consider revoking Armed Forces Act in Jammu and Kashmir. Shah also said that the government has plans to pull back troops in the Union Territory and leave law and order to the Jammu and Kashmir police. How do you react to that? উনি বলবেন, উনি বলবেন, কিন্তু আমি তার আগে বলছি 4 জন প্রার্থী এখনো ঘোষণা হয়নি বিজেপির। মন দিতে বলুন ওখানে, এখনো 4টি প্রার্থী পশ্চিম বাংলায় বিজেপি ক্যান্ডিডেট ডিক্লেয়ার করা হয়নি। Reply to your question, I would like to say that let the government of India, in consultation with the Election Commission of India, announce state election to the State Assembly of Jammu and Kashmir at the earliest. There is no people's representative anywhere in Jammu and Kashmir, including Ladakh. সেনা প্রত্যাহার করে নিয়েছে, প্রত্যাহারের সিদ্ধান্ত হয়ে গেছে, নেবে। তোমার সঙ্গে কথা হয়েছে বুঝি? আচ্ছা, আলোচনা চলছে। আলোচনা এটাও চলছিল যে জম্মু কাশ্মীরে বিধানসভা নির্বাচন হবে, আলোচনা এটাও চলছিল যে জম্মু কাশ্মীরে লোকসভা নির্বাচন হবে, আলোচনা এটাও চলছিল যে লাদাখকে 8ম তফসিলির নথিভুক্ত করা হবে, আলোচনা এটাও চলছিল যে লাদাখে একটা হিল কাউন্সিল তৈরি হবে। তো কোনো আলোচনায় তো কনক্লুসিভ হয়নি, মানে শেষ সিদ্ধান্ত যাকে বলে কোনো সিদ্ধান্তেই উপনীত হতে পারেনি। সুতরাং নির্বাচনের আগে এই সমস্ত আবল তবল কথা সম্পর্কে যত কম বলা যায় তত সবারই পক্ষে মঙ্গল। লাস্ট প্রশ্ন, সেটা হচ্ছে যে অধীর চৌধুরী নির্বাচন কমিশন অভিযোগ করেছেন যে ইউসুফ পাঠান তিনি বিশ্বকাপের ছবি বিভিন্ন জায়গায় দেখিয়ে
ভোট চাইছেন, যে বিশ্বকাপটা কোনো ব্যক্তির নয়, এটা দেশের। এইভাবে তিনি নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করছেন বলে অভিযোগ করেছেন। হ্যাঁ, নির্বাচন কমিশন কনসিডার করবে যে ইউসুফ পাঠান সত্যি নির্বাচন আচরণবিধি ভেঙেছেন কিনা। এটা তো নির্বাচন কমিশনের কাছে যদি অভিযোগ করে থাকে, এটা নির্বাচন কমিশন ঠিক করবেন। ধন্যবাদ। Thanks a lot.